আসসালামু আলাইকুম। আজ 13ই সেপ্টেম্বর 2024 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল শেখ হাসিনা আসলে কোথায় আছেন। ডক্টর ইউনূসের মন্তব্য নিয়ে অস্বস্তিতে ভারত। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ইন্সপেক্টর গ্রেফতার। এবার বিস্তারিত। শেখ হাসিনা আসলে ভারতের কোথায় অবস্থান করছেন? নতুন অডিও ফাঁস হবার পর এই প্রশ্নটি জোরে সোরে উচ্চারিত হচ্ছে। তবে ভারতের দ্য প্রিন্ট, পিটিআই ও এনডিটিভির প্রাপ্ত বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে ভারতের সেনাবাহিনীর সুরক্ষা বলয়ের মধ্যে আছেন। পাশাপাশি তিনি ইসরায়েলি নেটওয়ার্ক ব্যবহার করে প্রয়োজনীয় ফোন আলাপও করছেন বিভিন্ন জায়গায়। ওই সূত্র আরও নিশ্চিত করেছে যে শেখ হাসিনা গৃহবন্দী না হলেও তাকে রাখা ক্যাম্পের বাইরে কোথাও যেতে পারছেন না। এক্ষেত্রে ভারতীয় সূত্রগুলো বলছে, জীবনের হুমকির কারণেই তাকে সুরক্ষা বলয়ের বাইরে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর নামে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত 29 আগস্ট খবর প্রকাশ হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়। তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। হেলিকপ্টারে গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তরের খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরের টেলিফোনে যোগাযোগ হয় আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে। তানভীর শেখ হাসিনাকে প্রশ্ন করেন, আপা, বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাইও, দেখব নে। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই। আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা ভারত পালিয়ে যান। এর ফলে 1 মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারে আশ্চর্য হয়েছে ভারত। কারণ ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তা বিশ্লেষণ করেছেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক আনবার আহসান ইথিরাজান। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয়। তিনি দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে ভালো সময় পার করেছে। এছাড়া নিরাপত্তার দিক দিয়েও ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। কারণ শেখ হাসিনা ভারত বিরোধী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করেন এবং সীমান্তের অমীমাংসিত কিছু বিষয় নিষ্পত্তি করেন। তবে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর সেখানে তিনি কতদিন থাকবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি ভারত। এ অবস্থায় ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে, যা প্রকাশ পেয়েছে ডক্টর ইউনূসের বার্তায়। গত সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ভারতের কাছে আমাদের আবেদন দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি দেওয়া বন্ধ করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তার চুপ থাকা উচিত। জুলাই ও আগস্টে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতকে চাপ দিচ্ছে বাংলাদেশ। ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করা উচিত। যদিও এ সম্পর্ক বর্তমানে তলানিতে রয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের এমন মন্তব্যে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা খুবই হতাশ হয়েছেন। এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে ভারতের সরকারি এক কর্মকর্তা বিবিসিকে বলেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে এবং পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করছে। এছাড়া ভারতকে নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে তা নয়াদিল্লি নথিভুক্ত করছে। ভারতের সাবেক এক কূটনীতিক বলেন, ডক্টর ইউনূস মেগাফোন কূটনীতির মাধ্যমে ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন এবং তিনি অমীমাংসিত বিষয়গুলো মিডিয়াতে সামনে আনার চেষ্টা করছেন। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ভারতের নির্দেশনা রয়েছে।
সাবেক এই কূটনীতিক বলেন, কিসের ভিত্তিতে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে রয়েছে বলে মন্তব্য করেছেন তা স্পষ্ট নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় লিটন আকন্দকে 2 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে র্যাব 3-এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়। এ বিষয়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন। এই পরিপ্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে লিটন আকন্দকে তার 2 সহযোগী সহ গ্রেপ্তার করে র্যাব 3। যাত্রাবাড়িতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের উপর আক্রমণে ব্যবহৃত 4টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলা সহ অস্ত্র আইনে 3টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 3টি, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অন্যান্য ধারায় সর্বমোট 9টি মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজির সঙ্গেও সম্পৃক্ত লিটন। কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন গত 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 3-এর একটি দল। এ বিষয়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশ বিদেশে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, এমন একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে নিশ্চিত হওয়া গেছে এটি আশুলিয়া থানার সামনের ভিডিও। ভিডিওতে লাশের স্তূপ করা এক পুলিশ সদস্যকে দেখা যায়। পরে জানা যায় তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় 2 বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। বন্ধ ছিল মোবাইল ফোনও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিং ও বিভিন্ন দোকানে প্রায় 8 লাখ টাকা বাকি খেয়ে উধাও হয়ে গেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে অর্ধেকই চা সিগারেট বাবদ এবং বাকিটা হয়েছে হোটেল ও ডাইনিংয়ে। 5টি ছাত্র হল, ক্যাম্পাসের অভ্যন্তর ও প্রধান ফটকের অন্তত 30টি দোকানের বাকি হিসাব থেকে এই তথ্য উঠে এসেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে থাকাকালে বিভিন্ন সময় চায়ের দোকানে খেয়ে টাকা বকেয়া রাখতেন বলে অভিযোগ দোকানীদের। জানা গেছে হল, ডাইনিং, খাবার হোটেল ও অন্য দোকানগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের মোট বাকির পরিমাণ 7,95,052 টাকা। এর মধ্যে চা সিগারেট বাবদ দোকানে বাকি 3,55,452 টাকা এবং ডাইনিং ও খাবার হোটেলে বাকি 4,39,600 টাকা। ছাত্রদের 5টি হল ও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মোট বাকি 1,29,000 টাকা। তার মধ্যে জিয়াউর রহমান হলে 60,000 ও লালন শাহ হলে 30,000 টাকা বাকি আছে। হলগুলোর ডাইনিং ম্যানেজাররা তাদের বকেয়া খাতা হিসাব করে এইসব তথ্য জানিয়েছেন। এছাড়া ক্যাম্পাসের ভেতরের ও প্রধান ফটকের 6টি খাবার হোটেলে মোট বাকি 3,10,600 টাকা। এর মধ্যে ক্যাম্পাসের ভাই ভাই হোটেলে 1.5 লাখ ও প্রধান ফটকের সামনে ইবি স্ন্যাক্সে 1,20,000 টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এদিকে ক্যাম্পাস ও প্রধান ফটকের চা দোকান সহ অন্যান্য অন্তত 25টি দোকানে মোট বাকির পরিমাণ 3,55,452 টাকা। এর মধ্যে সর্বোচ্চ বাকি ওভি ক্যাফেতে 1,17,890 টাকা। এসব দোকানের বাকির প্রায় সবই চা ও সিগারেট বাবদ। দোকানিরা জানান, ক্ষমতায় থাকায় তারা ইচ্ছে মতো বাকি খেতেন। টাকা চাইলে শুধু নতুন তারিখ দিতেন। আবার অনেক সময় দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। এজন্য ভয়ে আমরা মুখ খুলতে পারতাম না। বাকি টাকা আদায়ে দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও বকেয়া টাকা ফেরত পাবেন কিনা এ নিয়ে শঙ্কায় আছেন তারা। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন দোকানিরা। জানা যায়, হাসিনা সরকারের দেশত্যাগের আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা হল ত্যাগ করেন।
তারপর আর কেউ হলে ফেরেননি। অধিকাংশরই ফোন বন্ধ। কেউ কেউ খোলা রাখলেও পাওনাদারদের ফোন রিসিভ করছেন না। যোগাযোগ করতে না পেরে হাহুতাশ করছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্যাম্পাসের পুরনো ব্যবসায়ী ভাই ভাই হোটেলের মালিক আফজাল হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, জমি বিক্রি করে হোটেল চালু করেছিলাম। ছাত্রলীগের বাকির চাপে শেষ পর্যন্ত ব্যবসা বাদ দিয়ে এখন একেবারে নিঃস্ব হয়ে অন্যের দোকানে কর্মচারীর কাজ করি। তাদের কাছে 1.5 লাখ টাকা বাকি। আমাকে পথে বসিয়ে দিয়েছে তারা। তাদের বিচার আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে 300 সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। পূর্বাচলে জায়গা পেতে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন জয়, যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আবেদনের চিঠিতে হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। এই উপস্থাপক আরও লিখেছেন, আপনি অত্যন্ত দরদী এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানোদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। শেষে জয়ের ভাষ্য, মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না, আমি জানি ইনশাআল্লাহ। এ বিষয়ে জানার জন্য শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে তাকে হত্যা চেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এই মামলা করেন। এছাড়া বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাইপ বালক নাইমের মুখ দিয়ে খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছেন বলে কথা বলিয়েও সুবিধা আদায় করতে চেয়েছিলেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার ধারাবাহিকতার জন্য কি করা দরকার? আপনি এখনই ভাবুন যে আপনার জীবনে কে কে কতটা অবদান রেখেছে। ছোট্ট সামান্য একটা অবদানও যিনি আপনার জীবনে রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন। তাহলে দুটো বিষয় হবে। প্রথমত হচ্ছে মনের মধ্যে প্রশান্তি পাবেন। দ্বিতীয়ত, আপনি যে একজন কৃতজ্ঞ মানুষ, এটা সমাজে ছড়িয়ে যাবে। ফলে যারা আপনাকে একসময় উপকার করেছে, তাদের উপকারের বাইরেও আরও অনেক অনেক লোক আপনার পাশে দাঁড়াবার জন্যে মুখিয়ে থাকবে। এই সমাজ কৃতজ্ঞ মানুষকে স্যালুট করে, আর যারা অকৃতজ্ঞ তাদের প্রতিনিয়তই কিন্তু পরিহার করা হয়, তাদেরকে এড়িয়ে চলা হয়। আসুন আমরা সবাই কৃতজ্ঞ থাকি, কৃতজ্ঞতা স্বীকার করি, যে যতটুকু অবদান রেখেছেন তাকে ততটুকু সম্মান দেই, ভালোবাসি। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট 8200 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। 7 অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা প্রতিরোধ করতে না পারার ব্যর্থতার দায় নিয়ে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে সারিয়েলের স্থানে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে। ইউনিট 8200 হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট। আর যেসব ইউনিট 7 অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তাদের অন্যতম ছিল এটি। সামরিক গুপ্তচর বৃত্তিতে দীর্ঘ ক্যারিয়ারের পর 2021 সালের ফেব্রুয়ারিতে সারিয়েল ওই পদে আসেন। সারিয়েল বৃহস্পতিবার জানান, ওই হামলা প্রতিরোধ করতে ব্যর্থতা থেকেই তিনি পদত্যাগ করেছেন। তবে তিনি ওই ঘটনার 11 মাস পর সরে যাওয়ার কথা ঘোষণা করলেন। হামাসের ওই হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় বলে ইসরায়েলিরা দাবি করছে। হামাস এ সময়ে 251 জনকে পণবন্দী হিসেবে ধরেও নিয়ে যায়। ইসরায়েল এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। চ্যানেল 12 জুলাই মাসে খবর দিয়েছিল যে সারিয়েল পদত্যাগ করার আহ্বান প্রতিরোধ করে যাচ্ছেন। তিনি বলে আসছিলেন, এই ধরনের কোনো পদক্ষেপ হবে ভীরুতা।
সাধারণভাবে 8200 গোয়েন্দা ইউনিটের প্রধানের পদে কে আছেন তা প্রকাশ করা হয় না। তবে সারিয়েলের পরিচিতি গত এপ্রিলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে ফাঁস করা হয়। এদিকে 7 অক্টোবরের হামলার প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনীর শীর্ষ পদ থেকে আরও কয়েকজন পদত্যাগ করেছেন। গত জুলাই মাসে শিন বেত নিরাপত্তা সংস্থার দক্ষিণ বিভাগের প্রধান পদত্যাগ করেন। এপ্রিলে সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আহরন হ্যালিভা পদত্যাগ করেন। এছাড়া গোয়েন্দা সংস্থার গবেষণা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এমিট সার মার্চে সরে দাঁড়ান। তার ক্যান্সার ধরা পড়েছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।